আসসালামু আলাইকুম। আমি অনামিকা ফেরদৌস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তো বন্ধুরা, আশা করব সৃষ্টিকর্তার রহমতে সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি এসেছি সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। তো সপ্তম শ্রেণীর বন্ধুরা, গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? গত ক্লাসে আমরা কারক পড়েছিলাম, বিভক্তি পড়েছিলাম, তাই না? তো এই জিনিসগুলো তোমরা কি বাড়িতে একটু চর্চা করতেছো? যদি একটু চর্চা না করো তাহলে কিন্তু ভুলে যাবে। আশা করব তোমরা চর্চা করতেছো। তো সপ্তম শ্রেণীর বন্ধুরা, সবাই আমার সাথে আছো তো? আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। নতুন বিষয়টি হচ্ছে এমন একটা বিষয় যেটা দুটা অংশকে যুক্ত করে। আমার মনে হচ্ছে কেউ কেউ বুঝে ফেলছো আমি কি বলতে চেয়েছি। যে বিষয়টা যে কোনো দুইটা অংশকে যুক্ত করে, সেই বিষয়টা সম্পর্কে আমার মনে হচ্ছে তোমরা বুঝে ফেলছো। তাহলে আমরা কি পড়ব? সন্ধি, যা দুটা অংশকে যুক্ত করে। আমরা কি পড়ব আজকে? সন্ধি। তো সপ্তম শ্রেণীর বন্ধুরা, তোমাদের ষষ্ঠ শ্রেণীতে সন্ধি ছিল না। সপ্তম শ্রেণীতেই তোমাদের প্রথম সন্ধি। তাই জিনিসটা তোমাদের কাছে একেবারে নতুন। তাই তোমরা ভালো করে সুন্দর করে বোঝার চেষ্টা করবে এবং মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। তো প্রথমেই যাই, সন্ধি অর্থ কি? সন্ধি অর্থ মিলন। সন্ধি অর্থ মিলন। সন্ধি অর্থ মিলন। আমরা তো বলি সন্ধি অর্থ মিলন, সন্ধি অর্থ মিলন। আসলে কিসের সাথে কিসের মিলন হয়েছে এখানে সেটা আমাদের জানতে হবে। কার সাথে কার মিলন হলো, তাই না? আমরা চলো বন্ধুরা, খুব কমন দুইটা শব্দ লিখি। কি লিখলাম? বিদ্যা যোগ আলয়, দুটা শব্দ লিখলাম। আচ্ছা, যোগটা যদি এখন না দিই তাহলে কি হলো? বিদ্যা আলয়। আমরা কি করি? আমরা কি কখনো এরকম বলি বিদ্যা আলয়ে যাচ্ছি? এরকম বলি? বলি না। আমরা কি বলি? বিদ্যালয়ে যাচ্ছি, তাই না? তাহলে বিদ্যা আলয় থেকে বিদ্যালয় আসলো কিভাবে সেটা আমাদের জানতে হবে। বন্ধুরা, আমরা যখন দ্রুত কথা বলি বা দ্রুত উচ্চারণের ফলে দুইটা শব্দের যে ধ্বনি, দুটা শব্দের পাশাপাশি অবস্থিত যে ধ্বনি মিলিত হয় সেটাকে আমরা বলি সন্ধি। কি বললাম? পাশাপাশি অবস্থিত দুটি শব্দের ধ্বনি যখন মিলিত হয়, অথবা এমনও হয় একটি ধ্বনির প্রভাবে আরেকটি ধ্বনি বিলুপ্ত হয়। এই যে বিলুপ্ত হওয়া, আবার কখনো পরিবর্তন হয়। এই যে বিলুপ্ত হওয়া, পরিবর্তন হওয়া বা মিলে যাওয়া, এইটাই হচ্ছে ধ্বনি, এই সন্ধি। কি বললাম? পাশাপাশি অবস্থিত দুটি শব্দের ধ্বনি যখন মিলে যায় তখন সেটা হয়ে যায় সন্ধি, তাই না? এইটুকু বুঝলাম, এটা হলো সন্ধি। এখন এই সন্ধির প্রয়োজন কেন সেটা একটু জানি আগে আমরা। সন্ধির কেন প্রয়োজন? এই যেমন আমি যদি বলি বিদ্যা আলয়ে যাচ্ছি, শুনতে কি ভালো লাগে? লাগে না। যদি বলি বিদ্যালয়ে যাচ্ছি, তাহলে কিন্তু সেটা শুনতে ভালো লাগতেছে। উচ্চারণটা শ্রুতি মধুর। তারপরে হচ্ছে মনে করো উচ্চারণ, বিদ্যা আলয়, এটা উচ্চারণে কিন্তু আমাদের কষ্ট হচ্ছে বা উচ্চারণের সমস্যা হচ্ছে, তাই না? সহজে উচ্চারণ করা যাচ্ছে না। বিদ্যা আলয় উচ্চারণ করতে একটু কেমন লাগতেছে, আর বিদ্যালয় উচ্চারণ করতে সুন্দর লাগতেছে, শুনতেও ভালো লাগতেছে, উচ্চারণটাও সহজ হলো। তো এই সব কারণে কিন্তু ব্যাকরণে সন্ধির প্রয়োজনীয়তা অনেক। কি কারণে বললাম? উচ্চারণের সুবিধার জন্য, তারপরে শোনার সুন্দরের জন্য,
হ্যাঁ, তারপরে শ্রম হবে না, উচ্চারণে কোনো কষ্ট হবে না, এসব কারণে ব্যাকরণের সন্ধির প্রয়োজনীয়তা অপরিসীম। তা এখন আসো আমরা যে দুটো শব্দ লিখলাম বিদ্যালয়, আমরা যখন ছোট ছিলাম, ছোটবেলায় সন্ধি মানেই বিদ্যাযোগ আলয়, বিদ্যালয়, এভাবে পড়ে পড়ে আমরা বড় হয়েছি। এখন তোমরাও পড়ো। তাহলে বিদ্যা আলয়, আমরা কিন্তু বিদ্যালয় বলি না, আমরা বলি বিদ্যালয়। এখন এখানে বিদ্যালয় হলো যে, তো এখানে কার সঙ্গে কার মিলন হলো? আমরা জানি সন্ধি অর্থ মিলন। তাহলে এখানে কার সঙ্গে কার মিলন হলো সেটা একটু দেখি। এখানে কি বিদ্যার সঙ্গে আলয়ের মিলন হলো? তা কিন্তু নয়। এখানে কিভাবে মিলনটা হলো দেখো। প্রথম শব্দের শেষ অংশ এবং দ্বিতীয় শব্দের প্রথম অংশ, প্রথম শব্দের শেষ অংশ, দ্বিতীয় শব্দের প্রথম অংশ, এই দুইটা কি আছে দেখি। এখানে আছে একটা আকার, তার মানে এখানে আছে একটা আ ধ্বনি, আর এখানে আছে একটা আ ধ্বনি। তাহলে কি হলো? এখানে একটা আ ধ্বনি, এখানে একটা আ ধ্বনি। আর নিয়ম অনুযায়ী দুইটা ধ্বনি, যে দুইটা ধ্বনি মিলিত হবে, সেই দুইটা ধ্বনি যদি স্বরধ্বনি হয়, যেমন আ আ, তাহলে সেটার ফলাফল হবে অবশ্যই আ, সেটার ফলাফল হবে আ, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে আকার। তাহলে দেখো, আমরা যদি এইটুকু একটা বক্সের মধ্যে আটকায় ফেলি, এইটুকু, তাহলে যদি আমরা এখন লিখি, কি আসে? এপাশে আসে বিদ্য, ওপাশে থাকতেছে লয়, ঠিক আছে? এপাশে বিদ্য, ওপাশে লয়। এখন এই স্বরধ্বনি আর এই স্বরধ্বনি মিলে আমরা কি পেয়েছি? একটা আকার পেয়েছি। সেই আকারটা এখানে বসিয়ে দিলাম। তাহলে কি হয়ে গেল? বিদ্যালয়। অনেক নিয়ম আছে, পরে সেটা বুঝাবো, আমি শুরুতে এইটুকু তোমাদের দেখাচ্ছি। তাহলে এই স্বরধ্বনি মিলে আমরা পেয়েছি আকার, সে আকারটা এখানে বসিয়ে দিলাম, হয়ে গেল বিদ্যালয়। তাহলে সন্ধির সংজ্ঞা কি পেলাম? ধ্বনির মিলন, পাশাপাশি দুটি ধ্বনির যদি মিলন হয় তবেই সেটা হবে সন্ধি। কি বললাম? পাশাপাশি দুটি ধ্বনির মিলন হলে পাবো সন্ধি। তাহলে আমরা কি বিদ্যালয় দুটো শব্দের মিল করলাম? এখানে করলাম না, এখানে আমরা কিসের মিল করলাম? দুটা ধ্বনির মিল করলাম। তাহলে সন্ধি অর্থ মিলন, ঠিক আছে? তাহলে কি সন্ধি অর্থ কিসের মিলন? ধ্বনির মিলন। তাহলে মিশাই দিলাম বন্ধুরা, দেখো এটা। আচ্ছা, এখন আসো, তাহলে সন্ধি মিলন পেয়ে গেলাম আমরা, তাই না? এখন দেখো, পরীক্ষার সময় আমরা কি পড়লাম? সন্ধি অর্থ মিলন পড়লাম, তাই না? কিন্তু পরীক্ষার সময় কি দেখা যায়? কখনোই মিলন করতে আসে না। পরীক্ষার সময় কি আসে? বিচ্ছেদ করতে আসে, তাই না? পরীক্ষার সময় আসে বিচ্ছেদ করতে। তার আগে আমরা একটু দেখি সন্ধির প্রকারভেদ। সন্ধি অর্থ মিলন, তাহলে সন্ধির প্রকারভেদ দেখো একটু। প্রকারভেদ, সন্ধি কত প্রকার? তোমাকে যখন আমি জিজ্ঞাসা করব সন্ধি কত প্রকার, তুমি চট করে কি বলে দিবা? সন্ধি 3 প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। কিন্তু মোটেও তা নয়। সন্ধি মূলত কয় প্রকার দেখো, এই কথাটা মনে রাখবা। সন্ধি মূলত 2 প্রকার। সন্ধি মূলত 2 প্রকার। সন্ধি কত প্রকার? মূলত 2 প্রকার। কি কি? একটা বাংলা, আরেকটা হচ্ছে সংস্কৃত বা তৎসম। তাহলে সন্ধি মূলত কয় প্রকার? 2 প্রকার, বাংলা সন্ধি আর সংস্কৃত বা তৎসম। বাংলা সন্ধিটাকে দেখো কয় ভাগে আবার ভাগ করা যায়? 2 ভাগে। স্বর সন্ধি, আরেকটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। সংস্কৃত সন্ধিকে দেখো আবার কয় ভাগে ভাগ করা যায়? স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি, আরেকটা হচ্ছে বিসর্গ সন্ধি। তাহলে কি পেলাম? সন্ধি মূলত পেলাম 2 প্রকার, বাংলা এবং সংস্কৃত। বাংলাকে পেলাম আবার 2 প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। সংস্কৃতকে পেলাম স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। এখন যদি তোমাকে বলি সন্ধি মোট কত প্রকার, তখন কি বলবে? 1 2 3 4 5? না বন্ধুরা, তা কিন্তু নাই। এখানে কি বাংলা সন্ধিতে আমরা কি পেয়েছি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। আবার এখানেও স্বর পেয়েছি, ব্যঞ্জন পেয়েছি।
তাহলে একটা স্বর একটা ব্যঞ্জন, দুইটা স্বর থেকে একটা স্বরই তো করা যায়, স্বর একটা ব্যঞ্জন একটা আর বিসর্গ একটা। তাহলে মোট কত প্রকার সন্ধি? মোট হলো 3 প্রকার। তাহলে আমরা কি পেলাম বন্ধুরা বলো দেখি? সন্ধি অর্থ মিলন পেলাম। সন্ধি কিসের সঙ্গে কিসের মিলন হলো? ধ্বনির সঙ্গে ধ্বনির মিলন হলো, কখনোই শব্দের সঙ্গে শব্দের মিলন হলো না। ধ্বনির সঙ্গে ধ্বনির মিলন, পাশাপাশি দুটি ধ্বনি মিলিত হলেই সেটাকে বলা হয় সন্ধি। সন্ধি কত প্রকার পেলাম? সন্ধি পেলাম মূলত 2 প্রকার, বাংলা এবং সংস্কৃত। বাংলাকে আবার 2 ভাগে ভাগ করা যায়, সংস্কৃতকে 3 ভাগে ভাগ করা যায়। তাহলে সন্ধি মোট কত প্রকার হবে? মোট হবে 3 প্রকার। কি কি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। এটা তোমাদের পরিচিত, তাহলে মূলত 2 প্রকার, মোট 3 প্রকার। এটা অবশ্যই মনে রাখবে, মূলত 2 প্রকার, মোট 3 প্রকার সন্ধি। এখন কথা হচ্ছে, যেটা বলতে শুরু করছিলাম, যে আমরা তো টপিকটা পড়তেছি সন্ধি মানে মিলন, কিন্তু পরীক্ষার হলে কি আসে? আমাদের বিচ্ছেদ করতে আসে। তুমি যদি 100টা পরীক্ষার কোশ্চেন দেখো, তাহলে তুমি দেখবে যে রেয়ার একটা পরীক্ষায় একটা কোশ্চেন হতে পারে যে এটা মিলন করো, খুব রেয়ার। বাকিগুলো সব বিচ্ছেদ করো। আমাদেরকে কি করতে বলা হয়? বিচ্ছেদ মানে ভাঙতে বলা হচ্ছে। আমাদেরকে ভাঙতে বলা হচ্ছে। একটা মিলন করা শব্দ, একটা মিলিত শব্দকে আমরা ভাঙবো। এখন যদি তোমাকে আমাকে কোনো কিছু ভাঙতে বলা হয়, তাহলে আমরা সেটা কিভাবে ভাঙি? এই বোর্ডটাই যদি আমাকে বলা হয় ভাঙতে, বা তোমাকে ভাঙতে বলা হয়, কি করব আমরা? এই পাশে ভাঙবো, না উপরে ভাঙবো, না মাঝে ভাঙবো? আমরা ধরে মাঝখান থেকে ভেঙে দিব, এটাই স্বাভাবিক, তাই না? ঠিক তেমনি সন্ধি আমরা যখন বিচ্ছেদ করব, কি করব? মাঝখান থেকে ওকে ভাঙার চেষ্টা করব, তাই না? মাঝখান থেকে ভাঙবো। এখন তাহলে সন্ধি কত প্রকার বললাম? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। এখন চলো আমরা প্রথমটা দেখি, স্বরসন্ধিটা দেখি আমরা আজকে। স্বরসন্ধি। স্বরসন্ধি কাকে বলে? স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে বলে স্বরসন্ধি। স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় সেটা হলো স্বরসন্ধি। স্বরধ্বনি তো চিনো কোনগুলা? অ, আ, যে, এগুলা। তাহলে এখন তোমাদের বইয়ে স্বরধ্বনির 2টা নিয়ম আছে, আমি সেই 2টা নিয়ম তোমাদেরকে আজকে দেখাবো। সেটা দেখো কি আছে এখানে। আছে অ যোগ আ হলে, না সরি, অ যোগ অ হলে তার ফলাফলটা হবে আ, আবার অ যোগ আ হলে তার ফলাফলটাও হবে আ। এখন হয়তো তোমরা ভাবতেছো, ম্যাডাম এত অ আ এগুলা কোথায় কি করব? তাই না? আমি তোমাদেরকে কি বলেছি? সন্ধি মিলিত হবে কোনটুকু? প্রথম শব্দের শেষ অংশ, দ্বিতীয় শব্দের প্রথম অংশ। প্রথম শব্দের শেষ অংশ, দ্বিতীয় শব্দের প্রথম অংশ। সেখানে যে 2টা ধ্বনি থাকবে, সেই 2টা ধ্বনির মিলিত হবে। সে 2টা ধ্বনি মিলিত হলেই সন্ধি হবে। এখন আমরা একটা উদাহরণের সাহায্যে যেতে পারি। দেখো, মনে করো আমি যদি লিখি এখানে হিমাচল, কি লিখলাম আমি? হিমাচল। আমি কি বলেছি? সন্ধি কোথা থেকে ভাঙবো আমরা? আমাদেরকে বিচ্ছেদ করতে বলা হয়েছে। বিচ্ছেদ মানে ভাঙা। তাহলে কোথায় ভাঙবো? ঠিক মাঝখানে। এটার মাঝখানে কি আছে? একটা আকার আছে। মাঝখানে একটা আকার আছে। মনে করো আকারটাকে আমি উঠিয়ে দিলাম। আকারটাকে উঠিয়ে দিলে আমার এপাশে আমি কি পাচ্ছি? এপাশে পাচ্ছি আমি হিম। আকারটার জন্য একটা যোগ দিলাম। এপাশে একটা হিম পাচ্ছি, এপাশে একটা চল পাচ্ছি। এপাশে একটা হিম, এপাশে একটা চল। এখন এখানে 2টা সূত্র আমি দিয়েছি। এখন এই 2টা সূত্রের কোন সূত্রে এটা পড়তেছে? আমরা এই যে আকারটা, সেই আকারটা কিন্তু এইগুলার যে কোনো একটা হবে। এই আকারটা হচ্ছে এই আকার। এখন এই আকারের জন্য আমরা কোন সূত্রটা ব্যবহার করব? যদি আমরা প্রথম সূত্রটা ব্যবহার করি, তাহলে কি হবে? প্রথম শব্দের শেষে কোন ধ্বনি? অ আছে এখানে। যদি এখানে ময়ের সঙ্গে একটা অ অলরেডি আছে, তাই এই জন্য আমি ওখানে এই অটা আর আনবো না। কেন আনবো না? ময়ের সঙ্গে একটা অ ধ্বনি আছে, এর জন্য বাড়তি আর ওটা আমি আনবো না। আচ্ছা, আসেই তো। তারপরে যদি চল, প্রথম সূত্রে অ যোগ অ আছে, তাহলে এখানে আছে আরেকটা অ, তাহলে এখানে আমি অটা দিয়ে দিলাম।
ঠিক আছে, অধ্বনি এখানে যোগ করে দিলাম। আচ্ছা, এখন হয়তো বলতে পারো যে ম্যাম এইটা হলো, এইটা যদি আমি আ দিই তাইলে কি হবে? হ্যাঁ দেখো, সেটাও দেখো, এখানেও অ আছে আ আছে, তাই না? তাহলে ময়ের সঙ্গে অ আছে, এই জন্য লিখবো না। আর যদি লিখি, যদি তুমি এটা বুঝাতে চাও তাহলে হচ্ছে দেখো কি হবে, আঁচল হয়ে গেল, তাই না? তাহলে এখন এই সন্ধিটা বিচ্ছেদ করলে হয় এরকম হবে, হিমযোগ অচল, না হলে হবে হিমযোগ আঁচল। এখন কোনটা হবে কি করে বুঝবা? এই ক্ষেত্রে তোমাকে অবশ্যই শব্দটার অর্থ জানতে হবে। এই যে আকার, তার আগের অথবা পরের যে কোনো একটা শব্দের অর্থ তোমাকে অবশ্যই জানতে হবে। সন্ধি বিচ্ছেদ করাটা কিন্তু খুব একটা সহজ কাজ নয়, আমার মনে হয় একটু কঠিন আছে। তোমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, অনেক নিয়ম আছে, পড়তে হবে। হ্যাঁ, এই যেমন এখন এখানে সাথে হিমের সঙ্গে অচল যাবে না আঁচল যাবে, কিভাবে বুঝবো? হিম শব্দের অর্থ কি? হিম শব্দের অর্থ হচ্ছে বরফ। হিমালয়ে যে বরফ জমে, সেই বরফ কি হয়? স্তূপ আকারে থাকে, ওকে চলতে পারে, নড়াচড়া করতে পারে না। তাহলে ওর সঙ্গে কি যাবে? আঁচল যাবে না অচল যাবে? আঁচল, হিম বরফের সঙ্গে আঁচল তো হলো না, আঁচল তো যায় না, তাই না? তাহলে এটা আমরা মুছে দিলাম। তাহলে হিম যোগ অচল, তার ফলাফলটা আসবে কি? বিচ্ছেদ করলাম, হিমাচলকে বিচ্ছেদ করলে কি হলো? হিম যোগ অচল। এইখানে ময়ের সঙ্গে একটা অ আসছে, আর এই একটা অ, দুইটা, এই একটা অ, দুই একটা অ মিলে হয়ে গেল হিমাচল। এই যে এই সূত্রটা হলো। ক্লিয়ার বন্ধুরা? মাথায় ঘুরাও, একটু চেষ্টা করো বোঝার। হ্যাঁ, ময়ের অ আর একটা অ, দুইটা স্বরধ্বনি, দুইটা স্বরধ্বনি, দুইটা ধ্বনি, দুইটা ধ্বনি যুক্ত হয়ে কি হলো? সন্ধি হলো। এখন দ্বিতীয়টার একটা দেখো, দ্বিতীয়টার একটা উদাহরণ দেখাই তোমাদের। হিমালয়, একই ধরনের দেখাচ্ছি, বুঝতে সুবিধা হবে। হিমালয়। এখন দেখো এখানে কি মাঝখানে আছে আকার, আকারটাকে আমরা কি করব? উঠিয়ে দিব। তাহলে এপাশে আমার কি থাকবে? এপাশে থাকবে আমার হিম, আকারের জন্য যোগ দিলাম, আর এপাশে থাকলো আমার লয়, এপাশে থাকলো লয়। এখন যদি এই সূত্রটাতে আমি ফেলি তাহলে কি হয় দেখো, এই সূত্রটাতে কি আছে? অ আছে, তাই না? এই অ আ কি তোমরা কি বুঝতেছো? এটা হচ্ছে ওই যে বললাম, প্রথম শব্দের শেষ অংশ, দ্বিতীয় শব্দের প্রথম অংশ। এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। তাহলে হিম, ময়ের সঙ্গে একটা অ আছে, এই অটা এখানে, এখানে কিন্তু অলরেডি একটা অ আছে, তাই না? আচ্ছা, তারপরে দেখো এখন কি বললাম? অ যোগ আ সমান আ হয়। তাহলে এই যে একটা আ, এই আটা এনে আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে কি হলো? হিম যোগ আলয়। এক্ষেত্রেও আবারও বলছি, অর্থ বুঝতে হবে। হিম হচ্ছে বরফ, এটা তো জানো, আর আলয় হচ্ছে স্থান। আলয় শব্দের অর্থ হচ্ছে কি বলো? আলয় হচ্ছে স্থান। তাহলে হিম থাকার যে স্থান। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে কিভাবে বুঝলাম আমরা এগুলা? কিভাবে বুঝলাম? সূত্রটা আমাদের জানতে হবে এবং আকারটাকে ভাঙতে হবে। সূত্র জানতে হবে, আকার ভাঙতে হবে। অ আ অ আ অ এর যতগুলা নিয়ম আছে সবগুলার ফলাফল হবে। এখানে আরও দুইটা নিয়ম আছে কিন্তু তোমাদের বইয়ে নেই সেগুলা, যেমন হচ্ছে আ যোগ আ, আর একটা হচ্ছে আ যোগ অ। এই অ আ যেখানেই থাকবে, অ আ কোথায় থাকবে? প্রথম শব্দের শেষে আর দ্বিতীয় শব্দের শুরুতে, যেখানেই থাকবে তার ফলাফলটা আসবে আ। সেই আকারটাকে তোমাদের এই সূত্র অনুযায়ী বসিয়ে দিতে হবে। হ্যাঁ, কোনটা কোন কোন ধ্বনি মিলে হলো। কিন্তু ব্যাপারটা হলো তোমাদেরকে অবশ্যই অর্থটা জানতে হবে, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। তাহলে সন্ধি জানতে হলে আমাদেরকে একটু অর্থ সম্পর্কে জ্ঞান থাকতে হবে, হয় প্রথম অংশের নয় দ্বিতীয় অংশের, যে কোনো একটা অংশের অর্থ ক্লিয়ার থাকতে হবে, তাহলে বিচ্ছেদ করতে সুবিধা হবে। তাহলে বন্ধুরা আমি আজকে আর বাড়াবো না ক্লাস, কারণ হচ্ছে বেশি সন্ধি একবারে এত কিছু মনে রাখতে পারবে না তোমরা। তাহলে আজকে আমরা কি পেলাম? সন্ধি কাকে বলে? সন্ধি অর্থ পেলাম মিলন। সন্ধি অর্থ পেলাম মিলন। কিসের সাথে মিলন হলো? শব্দের সঙ্গে শব্দের নয়, ধ্বনির সঙ্গে ধ্বনির মিলন। অবশ্যই কথাটা খেয়াল রাখবা, দুটা ধ্বনির মিলন হলো। তারপরে হলো সন্ধি কত প্রকার পেলাম? মূলত দুই প্রকার,
মোট 3 প্রকার, মূলত 2 প্রকার, মোট পেলাম 3 প্রকার। তারপরে আসলো স্বরসন্ধি, হচ্ছে স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনকেই বলে স্বরসন্ধি। স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনকে বলে স্বরসন্ধি। তারপর স্বরসন্ধির আমরা 2টা নিয়ম শিখলাম। অ আ ব্যাপারে যত ঘটনা সেটা হবে, তার ফলাফলটা হবে আকার। আকারটা আমরা কিভাবে বসাবো সেটা তোমাদের দেখালাম। তবে অবশ্যই তোমাদেরকে অর্থটা একটু জানতে হবে, অর্থ জানলে সুবিধা হবে। তো বন্ধুরা, আজকে আমি আর বাড়াবো না, কারণ হচ্ছে তোমরা এই যেটুকু আমি পড়ালাম এইটুকু তোমরা বাসায় অবশ্যই একটু চর্চা করবে, বইটা খুলে দেখবে। আশা করব বই খুলে যদি বাসায় আর একটু দেখো তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। তো বন্ধুরা, আগামী ক্লাসে এরপরে স্বরধ্বনির আরও নিয়মগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।